সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ মাহমুদ আক্তার, প্রভাষক যুক্তিবিদ্যা, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আমি আজকে তোমাদের যুক্তিবিদ্যা বিষয় নিয়ে আলোচনা করব। যুক্তিবিদ্যা বিষয়ের যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের যুক্তির উপাদান নিয়ে আলোচনা করব। যুক্তির উপাদান নিয়ে আমি গত ক্লাসেও তোমাদের সাথে আলোচনা করছি এবং আজকেও এই অধ্যায় নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা জানছি যে পদ কি, বা যেহেতু আমরা আগেই জেনে গেছি যে পদ কি, আজকাল আমরা পদ নিয়ে আলোচনা না করে আমরা পদের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করি। তারপরেও আমি বলি যে পদ কি। পদ হচ্ছে প্রান্ত বা সীমা, কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হয় এই ধরনের শব্দকেই পদ বলা হয়। পদের শ্রেণী বিভাগ অনুযায়ী আমরা যুক্তিবিদরা বেশ গঠন অনুসারে কিংবা শ্রেণী অনুসারে বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়। আমরা সেগুলো একটু আলোচনা করব এবং তোমরা মনোযোগ দিয়ে শুনবা। এগুলো কিন্তু পরীক্ষাতে এমসিকিউ হিসেবে আসে, কিংবা এমসিকিউ হিসেবে বেশি আসে। ওই উদাহরণগুলা তোমরা সবসময় মনে রাখার চেষ্টা করবা। উদাহরণগুলো মনে রাখলেই তোমরা সঠিক আনসার দিতে পারবা। প্রথমে 1 নম্বরে আমরা আসি সরল ও যৌগিক পদ। সরল পদ কি, যৌগিক পদ কি? সরল পদ হচ্ছে যে পদ একটা মাত্র শব্দ দ্বারা গঠিত হয়, অর্থাৎ একটা মাত্র শব্দ দ্বারা উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হয়, তাকে কি বলা হয়? সরল পদ। যেমন সোনালী হয় ভালো। সোনালী একটা শব্দ, ভালো একটা শব্দ, তাহলে সোনালী হচ্ছে সরল পদ, ভালো সরল পদ। তাহলে সরল পদটা হিসেবে আমরা উদাহরণ কি জানতে পারি? মানুষ, বই, খাতা, পেন্সিল, যেটা স্বাধীনভাবে যে শব্দগুলো ব্যবহার হয় তাকে বলা হয় সরল পদ। এরপর আসে যৌগিক পদ, অর্থাৎ যে পদ একটা মাত্র শব্দ দ্বারা গঠিত না, একাধিক শব্দ দ্বারা গঠিত, তাকে বলা হয় যৌগিক পদ। সেটাকে বহুপদীক শব্দও বলা হয়। যেমন সোনালী হয় মেধাবী, সৎ ও সুন্দরী, কিংবা সোনালী হয় মেধাবী, সৎ এবং মেধাবী। তাহলে কি আসলো? মেধাবী বিধেয় হিসেবে আসলো সৎ, সুন্দর ও মেধাবী। সৎ, সুন্দর এবং মেধাবী। তাহলে কয়টা শব্দ আসলো? একের অধিক। সৎ একটা শব্দ, সুন্দর একটা শব্দ, মেধাবী একটা শব্দ, তাহলে 3টা শব্দ আসলো। তাহলে যেটা একের অধিক শব্দ আসে সেটা হচ্ছে যৌগিক পদ, এবং এক শব্দ যেটা আসে সেটা হচ্ছে সরল পদ। সরল পদকে আমরা একপদীক শব্দও বলা হয় এবং যৌগিক পদকে বহুপদীক শব্দও বলা হয়। এরপরে আসি আমরা বিশিষ্ট সাধারণ পদ বা সার্বিক পদ। বিশিষ্ট হচ্ছে যে পদ দ্বারা কোনো বিশিষ্ট বস্তু বা স্থান বা জায়গার নাম বোঝায় বিশেষ, তাকে বলা হয় বিশিষ্ট পদ। যেমন এরকম হতে পারে যে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, এরকম বিশেষ ব্যক্তি বা বস্তু বা জায়গার নাম, তাকে আমরা কি বলবো? বিশিষ্ট পদ। এখন আসি সাধারণ পদ বা সার্বিক পদ, অর্থাৎ এটা একটা কোনো বিষয় বা বস্তুকে ব্যাখ্যা করা হয় না, এটা সার্বিক বা সমগ্র অংশকে যে ব্যাখ্যা করা হয় সেটাকে বলা হয় সার্বিক পদ বা সাধারণ পদ। যেমন এরকম ছাত্র। ছাত্র বলতে অনেকগুলো
একত্রে মানুষকে একত্রে পড়াশোনা করে তাকে ছাত্র বলে। অর্থাৎ এটা ছাত্র পুরা অংশকে বোঝাচ্ছে, যে সার্বিক ছাত্রর পুরো অংশটাকে স্বীকার করা বোঝাচ্ছে, সেটা হচ্ছে সার্বিক বা সাধারণ পদ। এরপর আমরা আসি সমষ্টিবাচক, সমষ্টিবাচক ও অসমষ্টিবাচক বা ব্যষ্টি পদ। সমষ্টিবাচক হচ্ছে একই শ্রেণীর বস্তু বা একই শ্রেণীর প্রাণীকে একত্রে বোঝানোকে সমষ্টিবাচক পদ বলা হয়। যেমন এরকম হতে পারে যে গ্রন্থগার বা সৈন্যবাহিনী বা মুক্তিবাহিনী। গ্রন্থগার, এখানে অনেক ধরনের বই আছে, সেজন্য এক জায়গাতে বইগুলো একত্রে রাখা আছে, এর জন্য এটাকে সমষ্টিবাচক পদ বলা হয়। এরপর আসি ব্যষ্টিবাচক বা অসমষ্টিবাচক পদ। অসমষ্টিবাচক পদ হচ্ছে যে পদটা একই শ্রেণীর মানে একত্রে বোঝায় না, আলাদা আলাদাভাবে বোঝায়, তাকে বলা হয় অসমষ্টিবাচক পদ। এরপরে আসি আমরা সদার্থক, নঅর্থক ও ব্যাহতার্থক পদ। আসলে প্রথমে আমরা জানবো সদার্থক পদ কি। যে পদে মানে গুণের উপস্থিত থাকে সেটাকে আমরা সদার্থক পদ বলবো। যেমন ধরো সুন্দর, এখানে কি মানে সৌন্দর্য উপস্থিত আছে, সুন্দর। সৎ, সৎ মানে কি সততা উপস্থিত আছে, তাকে যার মধ্যে সততা আছে তাকে আমরা সৎ বলতেছি। তাহলে যার মধ্যে, যে পদের মধ্যে যে। এরপর আমরা আলোচনা করব নঅর্থক পদ। যে পদে গুণের উপস্থিত থাকে না তাকে আমরা কি বলবো, নঅর্থক পদ। যেমন কি হতে পারে, দেখো যে যেটা গুণ উপস্থিত থাকে সেটাকে আমরা কি বলতেছি, সুন্দর, সৎ। কিন্তু গুণের উপস্থিত থাকতেছে না, সেটাকে কি বলা হচ্ছে, অসৎ, অসুন্দর। এরকম যে আসে সেটাকে আমরা কি বলবো, নঅর্থক পদ। এগুলো কিন্তু আমি তোমাদের সামনে এই জন্যই বলা যে এটা থেকে কিন্তু প্রশ্ন অনেক আসে, এই অধ্যায় থেকে বহু নির্বাচনে বেশি আসে। এই জন্য তোমরা এই আমার এই অধ্যায়টা বারবার দেখবা, এবং আমি চেষ্টা করতেছি যে তোমাদের আসলে বেশি পড়ার জন্য, বোঝার জন্য আর কি ক্লাসটা, এই জন্য ভালোভাবে যত অ্যান্সার করতে পারো। আচ্ছা, এরপরে আসলো কি ব্যাহতার্থক পদ। অর্থাৎ যে পদ দ্বারা মানুষের গুণ উপস্থিত থাকা দরকার অথবা না থাকা দরকার, মানে না থাকা অথবা না থাকার দরকার ছিল কিন্তু নাই, সেটাকে বলা হয় ব্যাহতার্থক পদ। যেমন কানা, বোবা, এই ধরনের জিনিসগুলোকে ব্যাহতার্থক পদ বলা হয়। ব্যাহতার্থক পদটা অনেক সময় পরীক্ষাতে বেশি আসে। এরপর চলে আসি বিপরীত ও বিরুদ্ধ পদ। বিপরীত পদটা হচ্ছে কিরকম, যে একই ধরনের, যে পদ দ্বারা একই ধরনের কোনো বস্তুর গুণ উপস্থিত থাকে কিন্তু তাদের ব্যক্তার্থ সম্পূর্ণ পুরা প্রকাশ পায় না, তাকে বলা হয় হচ্ছে বিপরীত পদ। কিরকম, যেমন সাদা কালো, কি রঙের সাদা কালো, সাদা কালো রঙেতে পুরো কিন্তু ব্যক্তার্থ প্রকাশ করতেছে না। রং আরও অন্য রং থাকতে পারে, সবুজ, হলুদ, এজন্য পুরা ব্যক্তার্থ প্রকাশ করতেছে না, তাকে আমরা কি বলতেছি, যে বিপরীত পদ। সাদা কালো
দিন, রাত, এটাকে আমরা কি করব? বিপরীত পদ। আর বিরুদ্ধ পদ হচ্ছে যেটা মানে বাক্যার্থ যে পদ দ্বারা পরস্পর বিপরীত কিন্তু তাদের বাক্যার্থ প্রকাশ করতেছে পুরা, তাকে আমরা কি বলবো? বিরুদ্ধ পদ। কি? সৎ, অসৎ, সুন্দর, অসুন্দর, পুরো বাক্যার্থকে প্রকাশ করা হচ্ছে, সেটাকে কি বলা হয়? বিরুদ্ধ পদ। তাহলে যদি পরীক্ষাতে এভাবে আসে যে বিরুদ্ধ পদ কি? বিরুদ্ধ পদ হচ্ছে সুন্দর, অসুন্দর। বিপরীত পদ কি? সাদা, কালো। এই পাশে এটা আমরা একটু আরেকবার দেখি যে সরল পদ হচ্ছে মানুষ, মানুষ, বই, খাতা, পেন্সিল। যৌগিক পদ হচ্ছে সে এবং আমি, আমরা সবাই গিয়েছিলাম। এরকম একটা শব্দ হবে না, একাধিক শব্দ হবে। বিশিষ্ট স্থান বা বস্তুর নাম বোঝায়, তাকে বিশিষ্ট পদ বোঝায়। সাধারণ পদ হচ্ছে সার্বিক অবস্থা বোঝায় যে পদ, তাকে হলো সাধারণ পদ বলে। সমষ্টিবাচক, অসমষ্টিবাচক, ব্যষ্টিবাচক, সদর্থক, নর্থক, এগুলো আমরা আসলে জানলাম। এরপরে আসি একার্থক ও অনেকার্থক। অর্থাৎ এক অর্থ মানে যে পদ দ্বারা একটি মাত্র অর্থ প্রকাশ করে তাকে বলা হয় একার্থক পদ। যেমন এরকম হতে পারে যে মানুষ, বই, খাতা, পেন্সিল, এর অর্থ একটাই হতে পারে। কিন্তু অনেকার্থক পদ যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে গজ, গজ এরকম হতে পারে, অনেক অর্থ হতে পারে। যেমন গজ হচ্ছে এরকম হাতিকে বলা হচ্ছে, আবার হচ্ছে ফুট, 2 ফুট, 3 ফুট, এরকম যে গজটা হিসাব করা হয় সেটাকে বলা হয়। তাহলে এটার অর্থ অনেক হচ্ছে, এটাকে অনেকার্থক। তীর, তীর বলতে ধনুকের তীর বোঝাচ্ছে, আবার সমুদ্রের তীর বোঝাচ্ছে। তাহলে এটার অর্থ অনেক অর্থ হয়, এর জন্য এই পদকে বলা হয় অনেকার্থক পদ। এরপরে আসি বস্তুবাচক ও গুণবাচক পদ। বস্তুবাচক যে পদ দ্বারা কোনো বস্তুর অবস্থান, আকার, আকৃতি বোঝায়, তাকে বলা হয়, তাকে বস্তুবাচক পদ বলা হয়। যেমন মানে একটা নির্দিষ্ট বস্তুর আকার, আকৃতিকে বোঝায়, তাকে বস্তুবাচক পদ বলা হয়। যেমন বই, টেবিল, খাতা, পেন্সিল, চেয়ার, এরকম। কিন্তু গুণবাচক হচ্ছে গুণবাচক পদ। গুণবাচক পদ হচ্ছে এটাকে আসলে দেখা যায় না, অনুভব করতে হয়। যেমন কি হতে পারে? আনন্দ, দুঃখ, বেদনা, এগুলো কি হতে পারে? গুণবাচক পদ। এগুলো তোমরা আসলে বেশি বেশি করে জানবা, এগুলো মনেও রাখবা, এই উদাহরণগুলো মনেও রাখবা। এগুলো কিন্তু বহু নির্বাচনী হিসেবে পরীক্ষাতে আসে। এরপর নির্দিষ্ট ও অনির্দিষ্ট পদ। নির্দিষ্ট পদ কি? কোনো কিছুকে নির্দিষ্ট করে যখন বোঝায় তখন সেটা কি হয়? নির্দিষ্ট পদ। যেমন টিটা, বইটি, কিংবা হচ্ছে উপন্যাসটি, এরকম যখন নির্দিষ্ট করে বোঝানো হয় তখন সেটাকে বলা হয় নির্দিষ্ট পদ। অনির্দিষ্ট পদ হচ্ছে যেটাকে নির্দিষ্ট করে বোঝায় না, সেটাকে অনির্দিষ্ট পদ বলে। যেমন একটি খাতায়, একটি পেন্সিল, একটি গ্লাস, এরকম। নিরপেক্ষ ও সাপেক্ষ পদ। নিরপেক্ষ পদ কি? নিরপেক্ষ পদ হচ্ছে আসলে এই অধ্যায়ে যখন আমরা যুক্তি বাক্যর প্রকারভেদ আলোচনা করব তখন এই নিরপেক্ষ যুক্তি বাক্য কিংবা আসবে, আমরা আরো আলোচনা করব এই অধ্যায়টাতে। নিরপেক্ষ মানে কি? মানে এটা কারো উপরে নির্ভরশীল নয়, এই পদটা নিজেই অবস্থান করে। অর্থাৎ যে পদের শব্দগুলো অন্য কোনো শব্দের ওপর নির্ভর করে না, তাকে বলা হয় নিরপেক্ষ পদ। যেমন ওটাই হতে পারে বই, খাতা, পেন্সিল, মানুষ, এরকম। এরপরে আছে সাপেক্ষ পদ। এই সাপেক্ষ পদটা হচ্ছে অর্থের জন্য একটা পদ আর একটা পদের ওপর নির্ভরশীল হয়, সেটাকে কি বলা হয়? সাপেক্ষ পদ। কিরকম? যেমন ছাত্র, শিক্ষক,
মানে ছাত্রর ওপর শিক্ষক, ছাত্র শিক্ষকের ওপর নির্ভরশীল। এখন ছাত্র শিক্ষক, স্বামী স্ত্রী, এগুলোকে বলা হয় সাপেক্ষ পদ। এরপর আসলো যথার্থ অযথার্থ পদ। যথার্থ পদ হচ্ছে যে পদে যথার্থ এবং অযথার্থ দুটি আছে, অর্থাৎ গুণ এবং পরিমাণ দুটি আছে যে পদের, তাকে বলা হচ্ছে যথার্থ পদ। কিরকম? মানুষ, মানুষ হচ্ছে যথার্থ পদ। মানুষ হচ্ছে যথার্থ পদ, কারণ মানুষকে যদি আমরা যথার্থের দিক, ব্যক্তার্থের দিকে প্রকাশ করি, মানুষের ব্যক্তার্থও আছে, যথার্থও আছে, সেজন্য মানুষকে বলবো যথার্থ পদ। আর যার কোনো যথার্থও নাই, ব্যক্তার্থও নাই, তাকে আমরা কি বলবো? অযথার্থ পদ। আচ্ছা, এই অধ্যায়ে আমরা কি কি জানলাম? যে পদের শ্রেণী বিভাগ। এর আগের ক্লাসেও পদ, যুক্তিবাক্য, বাক্য এগুলো নিয়ে আলোচনা করছি। আজকে আসলে এই অধ্যায়ের আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে পদের ব্যক্তার্থ ও যথার্থের সম্পর্ক। পদের ব্যক্তার্থ ও যথার্থের সম্পর্ক আমি গত ক্লাসে ব্যক্তার্থ যথার্থ আলোচনা করছি। তারপরেও আরেকটু বলি যে পদের ব্যক্তার্থ হচ্ছে পরিমাণ, পরিমাণ, আর যথার্থ হচ্ছে গুণ। যথার্থ হচ্ছে গুণ, ব্যক্তার্থ হচ্ছে পরিমাণ। তাহলে পদের যে ব্যক্তার্থ যথার্থের যে মধ্যে যে সম্পর্ক আছে সেটা কিরকম? যে ব্যক্তার্থের দিক থেকে যদি আমরা কি করি, সম্পর্কটা দেখি, তাহলে পদের ব্যক্তার্থ বাড়লে যথার্থ কমে, অর্থাৎ ব্যক্তার্থ বাড়লে যথার্থ কমে। এদিকে যদি আমরা ধরি যে সভ্য মানুষ, সভ্য মানুষ ব্যক্তার্থ যদি হয়, সভ্য মানুষ যদি হয়, সভ্য মানুষ হবে কত? 50। সভ্য মানুষ হয় যদি 50 জন, তাহলে এখানে কি হচ্ছে? ব্যক্তার্থ কমতেছে, যথার্থ বাড়তেছে। এটা হচ্ছে যথার্থ। একটা গুণ, দুটো গুণ, তিনটা গুণ। তাহলে ব্যক্তার্থ কম, ব্যক্তার্থ কম থেকে ব্যক্তার্থ আস্তে আস্তে বাড়বে, আর এদিকে যথার্থ আস্তে আস্তে কমবে। তাহলে আমরা প্রথমটা কি করবো? পদের ব্যক্তার্থের দিক নিয়ে আমরা আলোচনা করি, যে পদের ব্যক্তার্থ বাড়লে যথার্থ কমে, অর্থাৎ পদের ব্যক্তার্থ বাড়লে যথার্থ কমে। অর্থাৎ ব্যক্তার্থ যদি হিসাব করা হয়, তাহলে যদি জীব হয়, জীব 1000, 1000 জীব, মানুষ 500, সভ্য মানুষ 100। তাহলে ব্যক্তার্থ অনুযায়ী যদি আমরা করি যে পদের ব্যক্তার্থ বাড়লে যথার্থ কমে, অর্থাৎ ব্যক্তার্থ যদি বাড়ে, অর্থাৎ বেশি যদি হয়, তাহলে যথার্থ কি হচ্ছে? কমতেছে। অর্থাৎ এটাতে যদি জীব থাকে, এই জায়গাতে জীবের কি আছে? জীবের শুধু জীব বৃদ্ধি আছে। এটাই আমরা এই জায়গাতে লিখি যে 1000, এটা হচ্ছে 500, আর এটা হচ্ছে 100। অর্থাৎ আমরা যদি বলি ব্যক্তার্থ বাড়লে যথার্থ, ব্যক্তার্থ হচ্ছে পরিমাণ, পরিমাণ যদি বেশি হয়, যদি পরিমাণে 1000 হয়, তাহলে গুণ কমে যাবে, গুণ একটা, শুধু জীব বৃদ্ধি আসতেছে। তাহলে এটা যদি 1000 হয়, তাহলে এটার গুণ কমে 3টার থেকে কমে 1টা হলো। আচ্ছা, তাহলে ব্যক্তার্থ, পদের ব্যক্তার্থ বাড়লে যথার্থ কমে। পরেরটা যদি আসে, পদের ব্যক্তার্থ কমলে যথার্থ বাড়ে। অর্থাৎ ব্যক্তার্থ যদি কমে, অর্থাৎ এই যে ব্যক্তার্থ কত? 100, সভ্য মানুষ কত? 100 জন। তাহলে 100 সভ্য মানুষের হচ্ছে গুণ কি কি থাকবে? সভ্য মানুষের গুণ থাকবে জীববৃদ্ধি, বুদ্ধিবৃদ্ধি, সভ্যতা, অর্থাৎ গুণ হবে 3টি। তাহলে যদি সভ্য মানুষ হয়, তাহলে এদিকে ব্যক্তার্থ কমে যাচ্ছে, যথার্থ বাড়তেছে। ঠিক সেই জিনিসটা আমরা যদি এদিকে যথার্থের দিক থেকে আলোচনা করি, তাহলে কি হবে? পদের ব্যক্তার্থ দিক থেকে তাহলে কি হলো? ব্যক্তার্থ বাড়লে যথার্থ কমে,
ব্যক্তার্থ বাড়লে জাতার্থ কমে, ব্যক্তার্থ কমলে জাতার্থ বাড়ে। এখন যদি আমরা জাতার্থের দিক থেকে আলোচনা করি, কি হবে? পদের জাতার্থ বাড়লে ব্যক্তার্থ কমে, অর্থাৎ পদের যদি জাতার্থ বাড়ে ব্যক্তার্থ কি হচ্ছে? কমতেছে। পদের জাতার্থ কমলে ব্যক্তার্থ বাড়ে। পদের যদি জাতার্থ কমে, এই যে মানে জাতার্থটা কি? গুণ। জাতার্থটা হচ্ছে গুণ। জাতার্থ যদি কমে তাহলে ব্যক্তার্থ বাড়ে। আচ্ছা, এই চিত্র থেকে আমরা বলতে পারি যে এভাবে বলতে পারি যে ব্যক্তার্থ বাড়লে জাতার্থ কমে, ব্যক্তার্থ কমলে জাতার্থ বাড়ে। বা জাতার্থের দিক থেকে যদি বলি যে জাতার্থ বাড়লে ব্যক্তার্থ কমে, জাতার্থ কমলে ব্যক্তার্থ বাড়ে, ঠিক সেই জিনিসটাই। অর্থাৎ এটা অনেক সময় উদ্দীপকে এভাবে আসে যে দ্রব্যের চাহিদা বাড়লে তার যোগান কমে, যোগান কমলে চাহিদা বাড়ে, এরকম করে তোমাদের উদ্দীপকে থাকে। তোমাদেরকে কিন্তু উদ্দীপক দেখে ধরতে হবে আসলে জিনিসটা কি চাচ্ছে, বা অন্য কোনো ফলমূল দিয়েও এই জিনিসটা উদ্দীপকে করতে পারে, উদ্দীপক থাকতে পারে। সেই জন্য তোমরা ভালো করে উদ্দীপকটা পড়বা এবং প্রশ্নের অ্যান্সার করবা। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই অধ্যায়ে আমরা পড়লাম কি কি? পদ, বাক্য, যুক্তিবাক্য, পদের শ্রেণী বিভাগ, ব্যক্তার্থ, জাতার্থ। এই অধ্যায়ে পদের শ্রেণী বিভাগটা গুরুত্বপূর্ণ, ব্যক্তার্থ এবং জাতার্থ গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষাতে আসে। এর পরের ক্লাসে আমরা আলোচনা করব পদের ব্যাপ্যতা এবং যুক্তিবাক্যের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। পরের ক্লাসে অবশ্যই তোমরা আমার সাথেই থাকবা। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, পাশে থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।